হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আগের দিনের ক্লাসটাতে আমরা ক্লাস 10 ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ নিয়ে একটু পর্যালোচনা করেছিলাম, যেখানে আমাদের আলোচনা করা হয়েছিল চার্লসের সূত্র, বয়েলের সূত্র এবং আদর্শ গ্যাসের কিছু বিহেভিয়ার নিয়ে। আজকের ক্লাসটা তার একটু এক্সটেন্ডেড ভার্সন। দেখো, আমাদের প্রথমে যেটা পড়তে হবে যে চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বিত রূপটা কি। তাহলে আমরা বেসিক্যালি কি জানি, যে আমরা জানি যে বয়েলের সূত্র জানি। তাহলে বয়েলের সূত্র, বয়েলস ল, বয়েলের সূত্র থেকে আমরা কি জানি, যে চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, বা আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে কি, ভি ভ্যারিয়েস 1/p, এটা আমরা জানি। কখন? যখন আমাদের গ্যাসের ভর এবং উষ্ণতাটা নির্দিষ্ট থাকে, তার মানে এম আর টি এরা যখন আমাদের কনস্ট্যান্ট আছে তখন। তারপরে আমরা কি শিখেছিলাম? চার্লসের সূত্র। তাহলে চার্লস ল থেকে আমরা কি জানি, যে গ্যাসের আয়তনটা পরম উষ্ণতার সমানুপাতিক যখন গ্যাসের ভর এবং চাপ এরা ধ্রুবক আছে, তাই তো? আর কি, আর পেয়েছিলাম আমরা অ্যাভোগাড, এই দুটো সূত্র আমরা পেয়েছি, রাইট? তাহলে প্রথমটাকে আমরা 1 নম্বর দেব, দ্বিতীয়টাকে আমরা 2 নম্বর দেব। তাহলে এই 1 নম্বর এবং 2 নম্বরের মধ্যে যদি আমি যৌগিক ভেদের উপপাদ্যটাকে কাজে লাগাই, তাহলে কি হবে? তাহলে আসবে কি, ভি ভ্যারিজেস আমাদের টি বাই পি, এটা আসবে। এবার আমাদের সমানুপাতিক চিহ্ন তুললে আমরা সবসময় জানি একটা ধ্রুবক পদ আসে। তাহলে এখানে একটা ধ্রুবক পদ আমি কে আনবো, কে টি বাই পি। তাহলে এখান থেকে আসছে কি, পিভি বাই টি ইকুয়াল টু কে। তার মানে চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র থেকে আমরা কি পাচ্ছি? চার্লস আর বয়েলের সমন্বয় সূত্র থেকে আমরা পাচ্ছি পিভি বাই টি, এটা একটা ধ্রুবক হবে। এই জিনিসটা কিন্তু আমরা চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র থেকে পাচ্ছি। তাহলে এটাকে আমরা একটা বক্সড ফরম্যাটে রাখতে পারি। ধরো, এইটা হলো আমাদের চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। দেখো, এখানেও আমাদের রয়েছে একই, যে পিভি ইকুয়াল টু কেটি, এটা। এইবার আমরা একটা জিনিসকে বোঝার চেষ্টা করব খুব মনোযোগ দিয়ে। কি বোঝার চেষ্টা করব, যে দেখো, যদি যদি এমন হয় যে আমাদের গ্যাসের চাপ আছে পি ওয়ান চাপে গ্যাসের আয়তন ভি1 এবং উষ্ণতা আমার টি1। আবার যখন চাপটাকে আমি পরিবর্তিত করে পি2 করছি, আয়তন তখন হয়ে যাচ্ছে ভি2 আর উষ্ণতা আমাদের হচ্ছে টি2। এরকম ভাবে আরেকটা সিচুয়েশন ভাবতে পারি, যখন চাপ পি3 তখন আয়তন ভি3 এবং উষ্ণতা টি3। তাহলে প্রথমটা আমার ফার্স্ট সিচুয়েশন, দ্বিতীয়টা আমাদের সেকেন্ড সিচুয়েশন এবং তৃতীয়টা আমাদের থার্ড সিচুয়েশন। এরকম যদি 3টে সিচুয়েশনের কথা ভাবি, তাহলে আমাদের এই সমন্বয় সূত্রটা দেখতে কেমন হবে? সমন্বয় সূত্রটা দেখতে আমার এরকম হবে, পি1 ভি1 বাই টি1 ইকুয়াল টু সাম পি2 ভি2 বাই টি2 ইকুয়াল টু সাম পি3 ভি3 বাই টি3, এটা আসবে। তাহলে এটাকেও কিন্তু আমরা একটা রেক্ট্যাঙ্গেল বক্সড করে দিতে পারি, যেরকমটা আমাদের এই জায়গাটায় করা আছে। তাহলে আশা করি আমরা চার্লস এবং বয়েলের যে সমন্বয় সূত্র, এই সমন্বয় সূত্রটা বুঝেছি।
মাধ্যমিক পরীক্ষার জন্য এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আসছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস কি। দেখো, আমরা এতক্ষণ ধরে এই চার্লসের সূত্র পড়লাম, বয়েলের সূত্র পড়লাম। তাহলে যে সকল গ্যাস চার্লস এবং বয়েলের সূত্র এবং তাদের সমন্বয় সূত্র মেনে চলে তাকে আমরা বলবো কি আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস। এগুলো কি আইডিয়াল গ্যাস। কিন্তু যে সকল গ্যাস কি হচ্ছে চার্লস আর বয়েলের সূত্র আমাদের হুবহু মেনে চলছে না তাকে আমরা বলি বাস্তব গ্যাস বা আমরা এটাকে বলি রিয়েল গ্যাস। এখন কিছু জিনিস বোঝার আছে। তো রিয়েল গ্যাস কোনগুলো? আমরা যে সকল গ্যাসগুলোকে সচরাচর দেখতে পাই, যেমন অক্সিজেন গ্যাস O2, হাইড্রোজেন গ্যাস H2, কার্বন ডাই অক্সাইড গ্যাস CO2, নাইট্রোজেন গ্যাস N2, এই যত রকম গ্যাস আমরা বায়ুমণ্ডলের মধ্যে দেখতে পাই সবই আমাদের বাস্তব গ্যাস। এরা কেউ আদর্শ গ্যাস কিন্তু নয়। তাহলে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য কি? প্রথম কথা যে আদর্শ গ্যাস সমীকরণ PV=nRT মেনে চলবে। বাস্তব গ্যাস কি নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতা ছাড়া আমাদের PV=nRT কিন্তু মানে না। আর কি আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা অণুগুলোর আয়তনকে ধরিনি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আয়তনকে ধরবো। তারপর কি আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই, কিন্তু বাস্তব গ্যাসে অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল আছে। শক্তি কি আদর্শ গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আমরা কাইনেটিক এনার্জি পাই, কিন্তু বাস্তব গ্যাসে কি হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তি দুটোই পাবো। এই জিনিসটা পাবো। আর এই বিষয়টা আমি আরো ভালো করে একটু পরেই আমি এক্সপ্লেইন করছি। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যেতে পারি। দেখছি কি বলেছে। বলছে দেখো, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র বিবৃত করার সময় আমরা নির্দিষ্ট ভরের গ্যাসের কথাটা কেন উল্লেখ করি? দেখো, বয়েলের সূত্রে কি বলছে যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আর চার্লসের সূত্র কি বলছে যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন নির্দিষ্ট চাপে পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে দুটো ক্ষেত্রেই আমরা ভর বা মাসকে কি বলছি ধ্রুবক বা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। এটা ধরার কারণটা কি একটা কথা বিচার করে দেখো, যে আমি যদি আদর্শ গ্যাস সমীকরণটার কথা ভাবি, আদর্শ গ্যাস সমীকরণ কি PV=nRT। এখানে n মোল সংখ্যা, একটু পরেই আমরা দেখব যে n কে লেখা যায় W/m/RT, যেখানে এই ডাব্লুটা কি আণবিক ভর গ্যাসের, আর এই এমটা হচ্ছে আণবিক ভর, ডাব্লুটা কি প্রকৃত ভর। তাহলে যদি আমি উষ্ণতা আর আয়তনটাকে অপরিবর্তিত রেখে যদি আমি ভরটা বাড়াই তাহলে কি হবে গ্যাসের চাপ বেড়ে যাবে। তাহলে এই কারণে আমরা কি করি যে চার্লস বা বয়েলের সূত্র লেখার সময় নির্দিষ্ট ভরের কথাটা কিন্তু উল্লেখ করি। আগের দিনের ক্লাসে আলোচনা করা হয়েছিল যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা প্রমাণ উষ্ণতা কাকে বলে। বেসিক্যালি আমাদের এনটিপি और এসটিপি কি, এটা আমি আগের ক্লাসে একদম ইন ডিটেলস আলোচনা করেছি। কেউ যদি না দেখে থাকো আগের ক্লাসটি অবশ্যই দেখবে। নেক্সট আমাদের একটা ইম্পর্টেন্ট ল যে অ্যাভোগাড্রো সূত্র বা প্রকল্পটি কি। দেখো বলছে একই চাপ এবং উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। ওকে, তাহলে এটা আমাদের একটু ব্যাখ্যা করতে হবে। সাপোজ ধরে নাও যে আমাদের তিনটে গ্যাস কন্টেইনার আছে, এই একটা গ্যাস কন্টেইনার আছে, এই আরেকটা গ্যাস কন্টেইনার আছে, আর এর সাথে এই আরেকটা 3 নম্বর গ্যাস কন্টেইনার আছে। তাহলে তিনটে গ্যাস কন্টেইনার আছে।
তাহলে এটা হচ্ছে আমাদের কন্টেইনার এ, এটা আমাদের কন্টেইনার বি, আর লাস্টেরটা আমাদের কন্টেইনার সি। প্রথমটাতে আমরা রাখছি অক্সিজেন গ্যাস, দ্বিতীয়টায় রাখছি আমি কার্বন ডাই অক্সাইড গ্যাস, আর 3 নম্বরটায় রাখছি আমি নাইট্রোজেন গ্যাস। এবার বলছে সমান চাপ এবং উষ্ণতায়, যদি চাপ এবং উষ্ণতা দুটোরই সেম থাকে তাহলে এরও চাপ পি, উষ্ণতা টি, কার্বন ডাই অক্সাইডেও চাপ পি, উষ্ণতা টি, নাইট্রোজেনেও চাপ পি, উষ্ণতা টি। তাহলে তিনটেতেই চাপ পি এবং উষ্ণতা টি এটা যদি থাকে তাহলে এই কন্টেইনার এর অক্সিজেন গ্যাসের ভি আয়তনে যদি আমার সাপোজ অণু থাকে ক্যাপিটাল এনটা, তাহলে কন্টেইনার বিরও ভি আয়তনে অণু থাকবে কটা, ক্যাপিটাল এনটা, এবং কন্টেইনার সিরও ভি আয়তনে কত থাকবে, ক্যাপিটাল এন খানাই অণু থাকবে। তার জন্য বলছে যে একই চাপ এবং উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে, সেটা মানে মৌলও হতে পারে যৌগও হতে পারে, যদি সেটা হয় সমান সংখ্যক অণু থাকবে, মানে মৌলিক অণু বা যৌগিক অণু যাই হোক না কেন, যে অক্সিজেনের মতো মৌলিক অণু হলেও যদি ওতে এনটা মানে অণুর গ্যাস থাকে, তাহলে কার্বন ডাই অক্সাইড একটা যৌগিক অণু হওয়া সত্ত্বেও ওর ভি আয়তনে কিন্তু এন খানাই অণু থাকবে। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে এর যদি আমি গাণিতিক রূপটা ব্যাখ্যা করি, যে ধরে নাও চাপ আমাদের পি আছে, উষ্ণতা আছে আমার টি, আর গ্যাসের পরিমাণ আছে এন মোল, আর এন মোলের আয়তন কত ভি। তাহলে বলছে ভি কত, ভি ভ্যারিয়াস এন যখন কি পি এবং টি স্থির। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমি পাচ্ছি কি, ভি সমানুপাতিক কার, ভি এন এর সমানুপাতিক কখন, যদি পি আর টি আমাদের ধ্রুবক থাকে বা স্থির থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এখানে আরো কিছু আলোচনার জিনিস আছে, যেমন আমি বলছি যে সাপোজ গ্যাস আছে আমাদের 1 মোল, তাহলে এই 1 মোল গ্যাসের কখন এনটিপিতে, এনটিপিতে 1 মোল গ্যাসের ক্ষেত্রে, এনটিপি মানে আমাদের পারস্তম্ভের চাপ হচ্ছে 76 সেমি পারস্তম্ভের চাপ, উষ্ণতা কত 0 ডিগ্রি সি, অর আমরা আগের দিন পড়েছিলাম 0 ডিগ্রি সি মানে 273 কেলভিন। তাহলে এই কন্ডিশনটা যদি থাকে তাহলে 1 মোল পরিমাণ গ্যাসে অণুর সংখ্যা কত হবে, অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23টা। এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা, যাকে আমরা ক্যাপিটাল এন সাফিক্স এ দিয়ে ডিনোট করে থাকি। তাহলে আশা করি এই জায়গাটা তোমরা ক্লিয়ার করতে পেরেছো। দেখো পরীক্ষায় কিন্তু কিছু কিছু শর্ট কোশ্চেন আসে। কেমন শর্ট কোশ্চেন আসে আমি যদি বলি, যে পরীক্ষায় তোমাকে বলবে 1 মোল ইলেকট্রন, এটা মানে কটা ইলেকট্রন, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 6.022 ইন্টু 10⁻23টা। বলতে পারে যে আমার এনটিপিতে, বললো এনটিপিতে 4 মোল CO2-তে অণু আছে ক্যাপিটাল এনটা, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার কত, এমসিকিউ কোশ্চেন করতে পারে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা মানে কি, 1 মোলে কটা থাকবে, 4 মোলে যদি এনটা অণু থাকে তাহলে 1 মোলে থাকবে কত, 1 মোল CO2-তে থাকবে কিন্তু ক্যাপিটাল N/4টা। এটা আমাকে মাথায় রাখতে হবে। আবার আরেকটা কথা মাথায় রাখতে হবে কি, যে 1 মোল গ্যাসের ভর এনটিপিতে গ্যাসের আণবিক ভরের সমান হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে
যদি আমি প্রশ্ন করি যে 3 মোল H2 এর ভর কত, এই প্রশ্নটা যদি করা হয় তাহলে H2 এর আণবিক ভর কত, H2, তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেনে 2, অক্সিজেনে 16, 16 আর 2 কত, 18, এটা কি আমার আণবিক ভর M। তাহলে 1 মোল জলের ভর 18 গ্রাম, তাহলে 3 মোল জলের ভর কত হবে, 18 গুণ 3, তাহলে 54 গ্রাম। এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এরকম নানা রকম প্রশ্ন আসে। পরীক্ষায় প্রশ্ন দিল 2 মোল CO2 এর ভর কত, তাহলে আমার মাথায় সর্বপ্রথম ক্লিক করবে যে এনটিপি কন্ডিশন বলেছে, সুতরাং 1 মোল CO2 মানে CO2 এর আণবিক ভর। তাহলে CO2 এর আণবিক ভর, CO2 এর আণবিক ভর কি করে বের করব, আচ্ছা কার্বনের কত, কার্বনের আণবিক ভর আমি জানি 12, আর অক্সিজেনের 16, দুটো আছে, তাহলে 16 দুগুণি 32, তাহলে 44 গ্রাম। এইটা আসছে 1 মোলের জন্য। তাহলে 2 মোল CO2, একদম মাথার মধ্যে গেঁথে নেবে, এইগুলো কিন্তু খুব কাজে লাগে। তাহলে 2 মোল CO2, তাহলে কত, 2 ইন্টু 44 ইকুয়াল টু 88 গ্রাম। আশা করি এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হয়েছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা নেক্সট পেজে আসছি, যে অ্যাভোগাড্রো প্রকল্পকে সূত্র বলা হয় না, কি বলা হয়, প্রকল্প বা হাইপোথিসিস। কেন বলা হয়, দেখো আমরা না মানে ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো, যেটাই বলো না কেন, কোনো কিছুকে সূত্র তখন বলা হয় যখন সেটা এক্সপেরিমেন্টালি প্রুভড। সূত্র মানে হচ্ছে থিওরেম। বা সূত্র কখন, যখন আমাদের সায়েন্টিস্ট কোনো একটা এক্সপেরিমেন্ট করলেন, এক্সপেরিমেন্টটা যথাযথভাবে সম্পন্ন হলো, রেজাল্ট পেলেন, রেজাল্ট পাওয়ার পরে একটা উপসংহার বা কনক্লুশন উপনীত হওয়া গেল। তাহলে এই যে কনক্লুশনে উপনীত হলো, এই কনক্লুশনটা হচ্ছে থিওরেম বা সূত্র। কিন্তু হাইপোথিসিস তা না। হাইপোথিসিস কি, হাইপোথিসিস হচ্ছে কোনো কিছুকে বারবার বারবার অবজার্ভ করছে, কোনো রকম এক্সপেরিমেন্ট নয়, বারবার অবজার্ভ করে মনে হয়েছে যে না এটা স্বতঃসিদ্ধ, যে এই কনক্লুশনটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু এক্সপেরিমেন্টালি প্রুভড নয়, তখন তাকে আমরা বলি হাইপোথিসিস বা প্রকল্প। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো যে কনক্লুশনটা দিয়েছে সেটা দেখো বলছে পরীক্ষা দ্বারা প্রমাণিত নয়, কিন্তু এর যে রেজাল্ট, এর সাহায্যে আমরা গেলুসাকের গ্যাস আয়তন সূত্রের ব্যাখ্যা দিতে পারি, ডাল্টনের পরমাণুবাদের ব্যাখ্যা দিতে পারি, এবং আজ অবধি কোনো রকম কোনো এক্সপেরিমেন্টে এর কোনো ব্যতিক্রম পাওয়া যায়নি। তাই এই যে হাইপোথিসিস, এটাকে অনেকটা থিওরেমের সাথে তুলনা করা হয়। এবার অ্যাভোগাড্রো প্রকল্পের কিছু অনুসিদ্ধান্ত আছে, বলছে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া মৌলিক গ্যাসের অণুগুলি বেশিরভাগই দ্বিপরমাণু। একদমই তাই। দেখো নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস আমরা জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো সব কি, এগুলো আমাদের নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। এই গ্যাসগুলো কি, এই গ্যাসগুলো সবাই আমার এক পরমাণু, কিন্তু বেশিরভাগ গ্যাস, যেমন আমি যদি বলি যেগুলো আমরা সচরাচর বলি, অক্সিজেন দ্বিপরমাণুক, নাইট্রোজেন দ্বিপরমাণুক, তাই না,
হাইড্রোজেন গ্যাস দ্বিপরমাণুক। তাহলে বেশিরভাগ মৌলিক অণু দ্বারা গঠিত গ্যাস কিন্তু দ্বিপরমাণুক হয়। আর কি, আর বলছে গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এর পরবর্তী চ্যাপ্টারে আমরা পড়ব যে গ্যাসের বাষ্প ঘনত্ব যদি ক্যাপিটাল ডি হয় এবং আণবিক ভর যদি ক্যাপিটাল এম হয়, তাহলে এম ইকুয়াল টু আমরা 2D লিখতে পারি। আর কি, গ্রাম আণবিক আয়তন 22.4 লিটার কখন? এসটিপিতে। খুব ইম্পর্টেন্ট কথা মাথায় রাখতে হবে। যদি কন্ডিশন আমার এসটিপি হয়, এসটিপিতে 1 মোল গ্যাস মানে হচ্ছে গ্রাম অণু পরিমাণ গ্যাস। তাই তো, 1 মোল গ্যাস মানে গ্রাম অণু পরিমাণ গ্যাস। ওকে, তাহলে 1 মোল গ্যাস মানে যখন গ্রাম অণু পরিমাণ গ্যাস, তার মানে এসটিপিতে 1 মোল গ্যাস এর আয়তন কত? এর আয়তনটা মাথায় রাখতে হবে সবসময় আমাদের 22.4 লিটার বা 22,400 ml। খুব সোজা জিনিস, আমাদের ভালোভাবেই মনে থাকবে। তার মানে যদি আমাকে পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয় যে বলল যে এসটিপিতে 44 গ্রাম CO2 এর আয়তন কত? 44 গ্রাম CO2 মানে কি? এটা CO2 কি? গ্রাম আণবিক ভর। তাহলে গ্রাম আণবিক ভর যখন, তাহলে এসটিপিতে এর আয়তন কত হবে? 22.4 লিটার। বলে দিল যে এসটিপিতে আমার 18 গ্রাম জলের আয়তন কত? 22.4 লিটার। 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত? 22.4 লিটার। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন কত হচ্ছে? 22.4 লিটার। এবার আমরা একটু ডিটেলসে দেখব যে তোমাকে আমি বললাম যে এসটিপিতে 36 গ্রাম জলের আয়তন কত? তাহলে আমার চট জলদি মাথায় আসবে যে 1 মোল জল মানে কত গ্রাম জল? H2O গ্রাম আণবিক ভর। H2O 1 মোল মানে আমার 18 গ্রাম। কেন? হাইড্রোজেন একটা একটা করে দুটো আছে, 2 1 2, আর অক্সিজেন আমার 16। 16 2 করলে কত হচ্ছে? 18 গ্রাম। এই কারণে 1 মোল H2O মানে 18 গ্রাম H2। তাহলে 18 গ্রাম H2O সমান সমান আমাদের কত? 1 মোল H2O। তাহলে 36 গ্রাম H2O মানে কত? 1/18 গুণ 36, দ্যাট ইজ 2 মোল H2O। এই অবধি কথা ক্লিয়ার হয়েছে, তাই তো? তাহলে 1 মোলের আয়তন কত? 1 মোলের আয়তন 1 মোলের হচ্ছে 22.4 লিটার। কিন্তু আমাদের বেরিয়েছে কত? 2 মোল। তাহলে এরও দ্বিগুণ, 44.8 লিটার। তাহলে আশা করি এই জায়গাটা তোমাদের কাছে খুব স্পষ্টভাবে ক্লিয়ার, তাই না? একটু মেয়েটাকে একটু উপরে করে দিই।
ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসছে আমাদের মোলার আয়তন কাকে বলে। তাহলে মোলার আয়তন নিয়ে যখন আমি কথা বলবো, তাহলে নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তনকে কি বলছি, মোলার আয়তন। তাহলে মোলার আয়তনটা আমি এইটুকুই বললাম যে এসটিপিতে কত, 22.4 লিটার। নেক্সট, অ্যাভোগাড্রো প্রকল্পের আমাদের অবদান কি, অণু এবং পরমাণুর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমাদের এবার কি হচ্ছে, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। গ্যাস কি বলছে, গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি সমচাপ এবং উষ্ণতায়, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে একই চাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তন বিক্রিয়ক পদার্থের আয়তনের সাথে সরল অনুপাতে থাকবে। বোঝা যায়নি, তাই তো? তাহলে কি, গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিকারকগুলি, আগে বোঝার চেষ্টা করুন, তারা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে বিক্রিয়া করে, এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে একই চাপ ও উষ্ণতায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের অনুপাত সরল অনুপাত হবে। মানে অনুপাতটা কোনো রকম ভগ্নাংশ হবে না, 1:3 হবে না, 2:3 হবে না, কি হবে 1:2:3, 1:1.5 হবে না। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো, প্রথমে আমি একটা করে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ওকে, সাপোজ ভাবো 2H2 প্লাস O2, এটা করলে কি হচ্ছে 2H2। তাহলে হাইড্রোজেন এখানে কি, হাইড্রোজেনও গ্যাস, অক্সিজেনও আমাদের গ্যাস, আর জলের অণু আমাদের কিন্তু গ্যাস, তিনটেই গ্যাস। তাহলে বিক্রিয়া কে কে করছে, বিক্রিয়ক আমাদের এক হাইড্রোজেন করছে আর এক হচ্ছে অক্সিজেন করছে। হাইড্রোজেন কয় অণু আছে, 2 অণু, অক্সিজেন কয় অণু আছে, 1। তাহলে বিক্রিয়কের অনুপাত কত আসলো, 2:1 অনুপাত আয়তনের। বিক্রিয়াজাত পদার্থ, জলীয় বাষ্প, এটাও গ্যাস, তাহলে বিক্রিয়াজাত পদার্থ কয় অণু আছে, এটাও কিন্তু আমাদের 2 অণু আছে। তাহলে বিক্রিয়ক ইস টু বিক্রিয়াজাত, এদের অনুপাত কত হলো, 2:1:2। তাহলে এটা কি, এটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত নয়? বলবে হ্যাঁ স্যার, এটাও পূর্ণ সংখ্যার সরল অনুপাত। তাহলে একটা উদাহরণ দেখো, আমি একটা উদাহরণ দিলাম, এখানে আরেকটা উদাহরণ রয়েছে, যে 1 অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া গঠন করছে। NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া। ব্লক দিয়ে হবো, যে একটা ব্লক আছে, এই 1 অণু নাইট্রোজেন, এই হচ্ছে 3 অণু হাইড্রোজেন, উৎপন্ন হচ্ছে 2 অণু অ্যামোনিয়া। তাহলে এখানে অনুপাতটা কত আসছে, 1 অণু নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন ইস টু হাইড্রোজেন ইস টু অ্যামোনিয়া। তাহলে 1 অণু নাইট্রোজেন, 3 অণু হাইড্রোজেন, 2 অণু অ্যামোনিয়া, তাহলে 1:3:2 এই অনুপাতটা আসছে। এটাও একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত। তাহলে এটা হচ্ছে আমাদের একটা গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রকে স্যাটিসফাইড দেখানোর জন্য একটা আমাদের উদাহরণ। নেক্সট দেখো, অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্যে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রর ব্যাখ্যা। তাহলে এই ব্যাখ্যাটা আমরা একটু দেখব। ভাবো,
অ্যাভোগাড্রো প্রকল্প কি বলছে? যে সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। তার মানে ভি ভ্যারিজেস এন কখন? যখন পি আর টি স্থির, চাপ এবং উষ্ণতা যখন স্থির, এই কথাটা বলছি। তাহলে সাপোজ মনে করো এ একটা গ্যাস আছে, বি একটা গ্যাস আছে, এরা বিক্রিয়া করে সি গ্যাস তৈরি করছে। আমি জি দিয়ে ডিনোট করছি, এর তলায় জি মানে গ্যাস, বি এর তলায় জি মানে গ্যাস, আর সি এর তলায় জি মানে গ্যাস। এ কি হচ্ছে? এক্স সংখ্যক অণু বিক্রিয়া করছে, বি এর ওয়াই সংখ্যক অণুর সাথে, উৎপন্ন করছে সি এর জেড সংখ্যক অণু। তাহলে এক্স কি? এক্স হচ্ছে এ গ্যাসের অণু সংখ্যা, ওয়াই কি? বি গ্যাসের অণু সংখ্যা, আর জেড আমাদের সি গ্যাসের অণু সংখ্যা। এই জায়গাটা ক্লিয়ার? ওকে। এখন দেখো, যদি চাপ এবং উষ্ণতা স্থির থাকে তাহলে ভি আয়তনের যে কোনো গ্যাসে স্মল এন সংখ্যক অণু আছে, এটা আমার ধরে নেওয়া। তাহলে ধরে নিচ্ছি বিক্রিয়াটা যখন হচ্ছে তখন প্রত্যেকের চাপ পি আর প্রত্যেকের উষ্ণতা টি। এই পি চাপটা কার কার মাথায় রাখতে হবে, যে এটা আমাদের পি আমাদের এরও চাপ, বিরও চাপ, সিরও চাপ, টি আমাদের এর উষ্ণতাও টি, বি এর উষ্ণতাও টি, এবং সি এর উষ্ণতাও টি। এই জিনিসটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো, যদি এ গ্যাসের কনসিডারেশন করি, এ গ্যাসের ক্ষেত্রে এন সংখ্যক অণু আছে কত আয়তনে? ভি আয়তনে। একটা অণু থাকবে কত আয়তনে? ভি বাই এন আয়তনে। তাহলে এক্সটা অণু থাকবে কত আয়তনে? ভি এক্স বাই এন আয়তনে। ক্লিয়ার? একইভাবে বি গ্যাস, এন খানা অণু থাকছে কত আয়তনে? ভি আয়তনে। একখানা অণু থাকবে কত আয়তনে? ভি বাই এন আয়তনে। আর ওয়াই খানা অণু থাকবে কত আয়তনে? ভি ওয়াই বাই এন আয়তনে। সি গ্যাস, স্মল এন খানা অণু আছে কত আয়তনে? ভি আয়তনে। একখানা অণু থাকবে কত? ভি বাই এন আয়তনে। তাহলে জেড খানা অণু থাকবে ভি জেড বাই এন আয়তনে। এটা থাকবে। তাহলে তিনটে গ্যাসের অণু সংখ্যার অনুপাত কত? আমি বলবো এ গ্যাস ইজ টু বি গ্যাস ইজ টু সি গ্যাস। যখনই অনুপাতটা নিচ্ছি তাহলে এর কত আছে দেখো, ভি এক্স বাই এন। বি এ কত আছে? ভি ওয়াই বাই এন। সি এ কত আছে? ভি জেড বাই এন। তাহলে ভি বাই এন প্রত্যেকটা থেকে কেটে যাচ্ছে, তাহলে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড। এটা কি? এটাই তো আমাদের পূর্ণ সংখ্যার সরল অনুপাত। আশা করি তোমরা বিষয়টা ধরতে পেরেছো। হয় এটাকে আমি একটুখানি সরিয়ে দিই, তাহলে মেবি বুঝতে বেশি সুবিধা। ওকে, তাহলে আমাদের নেক্সট স্লাইডে আমরা যাই, যে কি বলছে চার্লস এবং বয়েলের সূত্রের সাহায্যে আদর্শ গ্যাস সমীকরণ। দেখো এটাও আমরা একটু বেটার ভাবে বোঝার চেষ্টা করব।
বয়েলের সূত্র। বয়েলের সূত্র থেকে আমরা কি পাচ্ছি? বয়েলের সূত্র থেকে আমরা পাচ্ছি ভি ভ্যারিজেস 1/p। মানে কি? যে একই উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। 1 নম্বর দাও। 1 নম্বরে কে কে স্থির? ভর এবং উষ্ণতা স্থির। চার্লসের সূত্র কি বলছে? যে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। তাহলে ভি ভ্যারিয়েস ক্যাপিটাল টি যখন এম আর পি এরা স্থির। আর লাস্ট আসছে অ্যাভোগাড্রো সূত্র। একটু আগে বললাম সমচাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। তাহলে ভি ভ্যারিজেস স্মল এন। 3 নম্বর। কখন? যখন পি আর টি স্থির। এবার এই তিনটেতে যৌগিক ভেদের উপপাদ্য লাগাতে হবে। এক, 2 ও 3 নঙে যৌগিক ভেদের উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হচ্ছে? ভি ভ্যারিজেস, দেখো, এন টি বাই পি। তাহলে এখান থেকে আসছে কি? পিভি ভ্যারিজেস স্মল এন টি। এবার সমানুপাতি চিহ্ন তুললে একটা ধ্রুবক আসবে, দ্যাট ইজ পিভি ইকুয়াল টু স্মল এন আর টি। এটা কি জিনিস? এটাই আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। কিচ্ছু কঠিন জিনিস নয়, মাধ্যমিকে প্রত্যেক বছরের আসা প্রিয় কোশ্চেন। দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, এই যে আরেকবার দেখে নাও। বয়েলের সূত্র ভি ভ্যারিজেস 1/p যখন টি আর এন স্থির, এন মানেই স্মল এম আর কি। চার্লসের সূত্র ভি ভ্যারিজেস ক্যাপিটাল টি যখন পি আর এন স্থির। অ্যাভোগাড্রো সূত্র ভি ভ্যারিজেস স্মল এন যখন পি এবং টি স্থির। যৌগিক ভেদ লাগালে ভি ভ্যারিজেস এন টি বাই পি। তাহলে এখান থেকে আসছে আমাদের পিভি ইকুয়াল টু এন আর টি। এই যে ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল আর কে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, বা এটাকেই বলে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আশা করি কথাটা তোমাদের কাছে ক্লিয়ার। কেন? আর এর মান স্থান কাল পাত্র ভেদে পরিবর্তিত হয় না, তার জন্য একে বলে সার্বজনীন গ্যাস ধ্রুবক। চলো নেক্সট। তাহলে দেখো আদর্শ গ্যাস ধ্রুবক, বা আমরা যদি বলি আর এর ডেফিনেশন কি, তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ কি পাচ্ছি? পিভি ইকুয়াল টু স্মল এন আর টি। তাহলে এখান থেকে আর কত? পিভি বাই স্মল এন টি। তাহলে যদি এই এন এর মানটাকে আমরা বলি 1 মোল, তাহলে আর কত হবে? পিভি বাই ক্যাপিটাল টি তো হবে। তাহলে এই পিভি বাই ক্যাপিটাল টি, এই অনুপাতটাকেই বলে সার্বজনীন গ্যাস ধ্রুবক।
এবং এর মান সব গ্যাসের ক্ষেত্রে সেম হয়। গ্যাসের প্রকৃতির উপর এর মান নির্ভর করে না। তাই একে আমরা অনেক সময়, যেহেতু 1 মোলের জন্য, তাই মোলার গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবক আমরা এটাকে বলে থাকি। ওকে, তাহলে আমরা এবার হচ্ছে আর এর মাত্রাটা নির্ণয় করব। মাত্রা আর ইউনিট এখানে আমার করা আছে, কিন্তু আমি করে দেখাবো স্টেপ বাই স্টেপ। দেখো, আমরা জানতে চাইছি কি আর এর মাত্রা। আর এর মাত্রা, তাহলে আদর্শ গ্যাস সমীকরণ আমি কি পাচ্ছি? পিভি ইকুয়াল টু স্মল এন আর টি। তাহলে এখান থেকে ক্যাপিটাল আর কত আসছে? পিভি বাই স্মল এন টি। পি মানে কি? পি মানে হচ্ছে আমাদের, একটা জিনিস বুঝবে, পি হলো চাপ গুণ ভি হচ্ছে আয়তন, এন কি? এন মোল সংখ্যা, টি হচ্ছে আমাদের উষ্ণতা। ওকে, তাহলে চাপ গুণ আয়তন এই রাশিটা বেসিক্যালি কি? যদি আমরা বলি চাপ গুণ আয়তন, চাপ মানে কি? চাপ মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। চাপ মানে কি? এফ বাই এ। আর আয়তন মানে কি? ভূমির ক্ষেত্রফল এ ইন্টু দৈর্ঘ্য এল। তাহলে এ এ কেটে গেল, তাহলে পড়ে থাকছে কে? এফ ইন্টু এল। এফ মানে কি? বল। আর এল মানে কি? দৈর্ঘ্য। ব্র্যাকেটে আমরা সরণ লিখতে পারি। তাহলে বল ইন্টু দৈর্ঘ্য বা সরণ করলে কি পাওয়া যায়? আমরা ক্লাস 9-এ পড়েছি, কৃতকার্য। এটা আমরা পাই, কারণ আমরা তো জানি যে ডাব্লিউ ইকুয়াল টু বল ইন্টু সরণ, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এই জিনিসটা তো আমাদের জানা। তাহলে আর আর ইকুয়াল টু আর এর মাত্রা যখন বলছি, তাহলে উপরে কি হবে? চাপ গুণ আয়তন করলে আমরা পিভি, পিভি কি? কার্য। তাহলে কার্যর মাত্রা ডিভাইডেড বাই মোল সংখ্যার মাত্রা গুণ আমাদের উষ্ণতার মাত্রা। তাহলে কার্যের মাত্রা কি হয়? এখান থেকে দেখো, বলের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2, আর সরণের মাত্রা হচ্ছে এল। এখান থেকে কার্যের মাত্রা কি হচ্ছে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে কার্যর মাত্রা বসিয়ে দাও, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। মোল সংখ্যার মাত্রাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি, উষ্ণতার মাত্রাকে আমরা থিটা দিয়ে ডিনোট করি। তাহলে কি আসছে? এম এন ইনভার্স এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 থিটা ইনভার্স। এইটা হচ্ছে আমাদের আর এর মাত্রা। আশা করি বিষয়টা তোমাদের কাছে একদম স্পষ্টভাবে ক্লিয়ার। তাহলে আমরা আগের স্লাইডে দেখে নাও যে আর এর মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এন ইনভার্স থিটা টু দি পাওয়ার -1, এটা আসছে। তাহলে এসআই পদ্ধতিতে আর এর একক কি হবে? দেখো, কার্যর একক বাই মোল সংখ্যার একক ইন্টু তাপমাত্রার একক। তাহলে কার্যর একক কি এসআই পদ্ধতিতে? জুল। মোল সংখ্যার একক হয় মোল, আর তাপমাত্রার একক হয় কেলভিন। তাহলে এসআই পদ্ধতিতে একক কি আসছে? জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। সিজিএস এ ইউনিট কি হবে? সিজিএস এ কার্যের মাত্রা কি? আর্গ, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। ব্যবহারিক একক
এটা এখানে লিখলে হয়তো ঢাকা পড়ে যাবে। আরেকটা একক হয়, ব্যবহারিক একক, সেটা কি? লিটার অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এইগুলো কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। চলো আমরা একটু সিজিএস এবং এসআই পদ্ধতিতে আর এর মানকে মাথায় রাখবো। দেখো একটু ওয়েট করো। ওকে, আমরা একটা পেজ নেই, আর এর মান কি করে বের করব? প্রথমে আসছি এসআই তে আর এর মান বের করতে চাইছি। আমরা আদর্শ গ্যাস সমীকরণ কি জানি? পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে এখান থেকে আর আসছে কত? পিভি বাই স্মল এন টি, তাই তো? তাহলে আমরা এসটিপি যদি বলি, এসটিপিতে পি কত? পি হচ্ছে আমাদের, আমরা জানি যেটা 76 সেন্টিমিটার এইচ। তাহলে পি এর ভ্যালু বেসিক্যালি কত হচ্ছে? 76 ইন্টু 13.6 ইন্টু 98 বা 9.81 আমি ধরছি। এটা পি এর মান আসছে। এত কি আসবে? পাস্কাল, রাইট? তাহলে আর টি কত? টি হচ্ছে আমাদের 273 কেলভিন। এনটা আমি বলছি 1 মোল। তাহলে 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন ভি, ভি কত? 22.4 লিটার। এবার এই মানগুলো বসাতে হবে। যদি বসাই, তাহলে এর ভ্যালুটা আসছে 8.31 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, বা এটার মান আসবে কত? 8.31 ইন্টু 10⁻7 আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর ব্যবহারিক একক যদি আমি বলি লিটার এটিএম এ, লিটার এটিএম এ আর এর ভ্যালু যেটা আসে সেটা আসে হচ্ছে 0.0821 লিটার এটিএম, মানে মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, এই বিষয়বস্তুটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমি আরেকবার একটু নোট করিয়ে দিচ্ছি যে ভ্যালু অফ আর, আর আর এর ভ্যালু এসআই তে কত আসছে? 8.31 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। সিজিএস ইউনিটে কত আসছে? 8.31 ইন্টু 10⁻7 আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স।
লিটার এটিএম এ আসছে 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই মানগুলোকে কিন্তু একদম মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। ঠিক আছে, ভৌতবিজ্ঞান আমাদের খুব ইজি সাবজেক্ট। ভৌতবিজ্ঞান আমরা এই ক্লাসটা একদম ফ্রিতে করাবো, কিন্তু চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য তোমরা অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবে না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে তোমরা যদি আমাকে কিছু হেল্প করতে চাও তাহলে আমরা একটা কিউআর কোড দেওয়া থাকবে, তোমরা সেখানে আমাকে হেল্প করতে পারো। নাও দেখো, পিভি ইকুয়াল টু স্মল এনআরটি সমীকরণ থেকে আণবিক ভর এবং ঘনত্ব কি করে নির্ণয় করে, এটা নিয়ে কথা বলেছে। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ আমরা পাচ্ছি পিভি ইকুয়াল টু স্মল এন আর। স্মল এন কি? স্মল এন হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা কাকে বলে? মানে কোনো গ্যাসের প্রকৃত ভরের মধ্যে কতটা পরিমাণ গ্যাসের গ্রাম আণবিক ভর রয়েছে তাকে মোল সংখ্যা বলে। তাহলে মোল সংখ্যা মানে কি? প্রকৃত ভর বাই আণবিক ভর। এইবার গ্যাসের মধ্যে মনে করো ডাব্লু গ্রাম গ্যাস আছে, আর গ্যাসের আণবিক ভর হলো ক্যাপিটাল এম। তাহলে স্মল এন সমান সমান আমরা লিখতে পারি ডাব্লু বাই এম। তাহলে আমাদের এই ইকুয়েশনটা কি হয়ে যাবে? আমাদের ইকুয়েশনটা হয়ে যাবে পিভি ইকুয়াল টু স্মল এন এর জায়গায় লিখবো কি ডাব্লু বাই ক্যাপিটাল এম আর। এটা আমরা লিখতে পারি, তাই তো? ওকে, এখন গ্যাসের ঘনত্ব, ঘনত্ব বলতে কি বুঝি? একক আয়তনের ভরকে বুঝি। তাহলে গ্যাসের ভর কত? ডাব্লু, আর ভি হচ্ছে গ্যাসের আয়তন। তাহলে গ্যাসের ঘনত্ব ডি ইকুয়াল টু কত? ডাব্লু বাই ভি। তাহলে এখান থেকে ডাব্লু ইকুয়াল টু কি আসছে? ডিভি আসছে না, তাই তো? তাহলে আমরা এখানে বসিয়ে দাও, পিভি ইকুয়াল টু ডাব্লুর জায়গায় ডিভি বসাও, ডিভি বাই এম আর। তাহলে ভি এর সাথে ভি কেটে যাচ্ছে, তাহলে এইখান থেকে ডি কত আসছে? পিএম বাই আর টি। দেখো, আগের দিন যে আমরা বয়েলের সূত্রে চাপ এবং ঘনত্বের রাশিমালা পড়েছিলাম যে চাপ বাড়লে ঘনত্ব বাড়ে। দেখো, আদর্শ গ্যাস সমীকরণেও কিন্তু এটা স্যাটিসফাইড। ঠিক আছে, এই নেক্সট কোশ্চেনটা তোমাদের আমি পড়ার জন্য রেখে দিলাম। দেন পরেরটা, এইবার আসছে আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। মাধ্যমিক পরীক্ষার জন্য এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। দেখো, যখনই আমরা গ্যাস কন্টেনারের কথা বলি, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে আমরা কি করছি? একটা গ্যাস কন্টেনার নিচ্ছি। এই গ্যাস কন্টেনারের মধ্যে কি আছে? অসংখ্য গ্যাসের অণু রয়েছে। আর এই গ্যাসের অণুগুলো কি হচ্ছে? বিভিন্ন দিকে র্যান্ডমলি ছোটাছুটি করছে। এদিকে ছুটছে তো এদিকে ছুটছে, এদিকে ছুটছে তো এদিকে ছুটছে, এরকম ভাবে এদিকে ছুটছে, সো এদিকে ছুটছে, এদিকে ছুটছে। এরকম ভাবে গ্যাসের অণুগুলো কি হচ্ছে? বিভিন্ন দিকে ইতস্ততভাবে ছোটাছুটি করে যাচ্ছে। এবং এই ইতস্তত ছোটাছুটি করার ফলে কি হচ্ছে? এরা
নিজেদের মাঝে ও পাত্রের দেওয়ালে ধাক্কা মারছে, তাই তো? এবং এই ধাক্কা মারার ফলে কি হচ্ছে দেখো, যদি আমি একটা কথা কনসিডার করি যে এটা মনে করো গ্রাউন্ড বা ভূমি, এবার তুমি একটা রাবারের বল নিয়েছো, নিয়ে জোরে ভূমিতে ফেলেছো, তাহলে এরপরে বাউন্স খেয়ে কি বলটা এতটা উঠবে? নিশ্চয়ই না, এর থেকে কম হাইট উঠবে। তার পরের বাউন্সে আরো কম হাইট উঠবে, এই ঘটনাটাই তো ঘটবে। কিন্তু গ্যাসের অণুর ক্ষেত্রে না এটা হয় না, যে ধাক্কা ধাক্কির ফলেও এদের কি হয় না, গতিশক্তি হারায় না। তার মানে এই যে নিজেদের মধ্যে ধাক্কাটা মারছে, এটা কি, এটা পূর্ণ স্থিতিস্থাপক ধাক্কা। এই কথাটা কিন্তু অ্যাজাম্পশন করা হলো। দ্বিতীয় কথা কি, যে গ্যাসের অণুগুলো বিন্দু ভর। বিন্দু ভর মানে কি, ভর একেবারেই নেই বললেই চলে। আর কি, যে আয়তন প্রায় নগণ্য। আয়তন নগণ্য বলতে পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলোর আয়তন নগণ্য, এবং অণুগুলো পারস্পরিক ধাক্কা মারার ফলে যে দূরত্ব যায় সেই দূরত্বের তুলনায়ও অণুগুলোর কিন্তু আয়তন নগণ্য। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখতে হবে। আর কি বলছে, যে অণুগুলো সবসময় বিশৃঙ্খল গতিতে ছোটাছুটি করে। আমি একই কথাই বললাম, ধাক্কার ফলে দুটো অণু ধাক্কা মারলো, মনে করো এই একটা অণু আর এই একটা অণু, এদিকে এসে এদিকে আসছে, এদিকে আসছে, তাহলে এটা সংঘাতের পূর্বের অবস্থা। সংঘাত ঘটলো, ঘটার পরে এদিকে ছুটে বেরোলো, এদিকে ছুটে বেরোলো। তার মানে কি, ধাক্কার ফলে অণুগুলো সরল রেখার পথ অবলম্বন করছে। আর কি, আমি যখন প্রথমে পড়েছিলাম তখনই বলেছিলাম যে অণুগুলোর মধ্যে কোনো রকম অন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল থাকবে না। ঠিক আছে, আর কি, একক আয়তনে অণুর সংখ্যা সবসময় অপরিবর্তিত থাকবে। একক আয়তনে অণুর সংখ্যা বলতে যে নাম্বার ডেন্সিটি, নাম্বার ডেন্সিটিটা কিন্তু আমাদের অলওয়েজ সব সময় সেম থাকবে গ্যাসের ক্ষেত্রে। জিনিসটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। নাও নেক্সট দেখো, গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা চাপের ব্যাখ্যা দিতে পারি, যে কি বলছে, গ্যাসের অণুগুলো সবসময় গতিশীল, পাত্রের দেয়ালে কি হচ্ছে, সবসময় ধাক্কা মারবে। তাহলে পাত্রের দেয়ালে ধাক্কা মারলে একক ক্ষেত্রফলের উপর যে ধাক্কাটাই মারছে সেটাকেই তো চাপ বলছি। তাহলে এফ ইকুয়াল টু কি, এফ বাই এ। তাহলে চাপের কনসেপ্টও কিন্তু গ্যাসের গতিতত্ত্বের কনসেপ্ট থেকে আসে। নেক্সট বলছে, মনোমিটারে আবদ্ধ পাত্রে 1 লিটার আয়তনের অক্সিজেন গ্যাস আছে। উষ্ণতা যদি কমানো হয় তাহলে মনোমিটারের পার্ট কি হবে? দেখো, যদি উষ্ণতা কমাই তাহলে অণুগুলোর কি হবে, গতিশক্তিটা কমে যাবে, পাত্রের দেয়ালে কম ধাক্কা মারবে। তার মানে বেসিক্যালি অক্সিজেন গ্যাসের চাপ কমবে, বাইরে বায়ুর চাপ বেড়ে যাবে, যার ফলে ম্যানোমিটার যে খোলা প্রান্ত সেখানে যে পারস্তম্ভটা রয়েছে সেটা মূল হাইটের থেকে কিছুটা নেমে যাবে। বেসিক্যালি এক্ষেত্রে চাপ কমে যায়। বোঝা গেল? গড় মুক্ত পথ কাকে বলে? খুব বোঝার চেষ্টা করবে ভালো করে। মনে করো গ্যাসের পাত্রে এরকম দুটো গ্যাসের অণু আছে, এদিকে আসছে, এদিকে আসছে, এদের মধ্যে সংঘাত হয়েছে, সংঘাতের পর এদিকে ফিরে যাচ্ছে এবং এদিকে ফিরে যাচ্ছে, আবার এটা আরেকবার রিপিট হচ্ছে, রিপিট হওয়ার পরে আবারও এদিকে আর এদিকে ফিরে যাচ্ছে। তাহলে এটা কলিশন 1, এটা আমাদের কলিশন 2।
তাহলে পরপর দুটি সংঘাতের প্রভাবে দুটো গ্যাসের অণু গড় যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি, গড় মুক্ত পথ বলি। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটা কি আমরা বলি, মিন ফ্রি পাথ। ওকে, নেক্সট, ব্যাপন কাকে বলে? হাসাহাসি করবে না। যে একটা ক্লাসরুমে একটা অকওয়ার্ড সিচুয়েশন ভাব, যে ক্লাসরুমে একটা ছাত্র আগের দিন রাত্রেবেলা বেশ দাবিয়ে কষা মাংস, মূলোর পাতুরি এসব খেয়ে এসে ক্লাস চলাকালীন একটা অপকর্ম করেছে, যার ফলে কি হচ্ছে যে এই আমাদের ক্লাসরুমের মধ্যে পুরো দুর্গন্ধ ছড়িয়ে গেছে। কেন এটা হয়েছে? ও যে মানে পাদ দিল, তার ফলে কি হলো যে পাদে যে গ্যাসের ঘনত্ব, সেই ঘনত্বটা বায়ুর ঘনত্বের থেকে বেশি। তাহলে এই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের মধ্যে পাদের বায়ুটা ছড়িয়ে পড়েছে। এই যে ছড়িয়ে পড়ার ঘটনা, এই ঘটনাটাকেই কিন্তু আমরা ব্যাপন বলছি। মানে কি, দুই বা ততোধিক গ্যাস বাহ্যিক কোনো সাহায্য ছাড়া বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্ত হয়ে মিশে যায় এবং যে মিশ্রণ তৈরি করে তাকে বলা হচ্ছে গ্যাসের ব্যাপন। এটা দেখো, যেমন এখানে একটা ছবি দেখানো হয়েছে যে কি এটা হচ্ছে আমাদের পারফিউমের বোতল। তাহলে এই পারফিউমটাকে যদি আমি রুমে স্প্রে করি তাহলে কি হবে, সমস্ত দিকে সুগন্ধ ছড়িয়ে পড়বে। কেন? এইখানে যে গ্যাস আছে এইখানে ডেন্সিটিটা কি বেশি, ঘনত্বটা বেশি, ঘরে বাতাসের ঘনত্বটা কি কম। তাহলে বেশি ঘনত্বে কি হচ্ছে, অণুগুলো এক জায়গায় একত্রিত হয়েছিল, যখনই কম ঘনত্ব বা খোলামেলা জায়গা পাচ্ছে অণুগুলো কি হচ্ছে, নাম্বার ডেন্সিটির পার্থক্যের জন্য ছড়িয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু সুগন্ধটা সমগ্র ঘর জুড়ে আমরা বুঝতে পারি। তাহলে এইটা হলো আমাদের গ্যাসের ব্যাপন বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, দেখো বলছে গ্যাসপূর্ণ কোনো পাত্রকে যদি চলন্ত গাড়িতে রাখি উষ্ণতা কি বাড়বে না? কেন বাড়বে না? তার কারণ উষ্ণতা বাড়ে হচ্ছে গ্যাসের অণুর গতিশক্তির জন্য। পাত্রের গতির সাথে কি সম্পর্ক? যে আমার একটা ট্রাকের মধ্যে করে আমি একটা গ্যাস সিলিন্ডারকে নিয়ে যাচ্ছি, ট্রাকটা অ্যাক্সেলারেট করছে, তাহলে কি হচ্ছে, আমাদের কন্টেইনার অ্যাক্সেলারেট করছে, তাই তো? কন্টেইনার বা পাত্রটা অ্যাক্সেলারেট করছে, কিন্তু গ্যাসের অণুগুলো কি অ্যাক্সেলারেট করছে? একদমই না। কারণ গ্যাসের অণুগুলোর গতি কখনোই পাত্রের গতির উপর নির্ভরশীল নয়। আমরা প্রথমেই অ্যাজাম্পশনে ধরে নিয়েছিলাম কি, যে অণুগুলো স্বতঃস্ফূর্ত এবং সতত গতিশীল। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমাদের দাঁড়ালো। দেখো, বেগ এবং চাপের উপর উষ্ণতার প্রভাব মন দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো, বেসিক্যালি বেগ আর আমি বলছি চাপের উপর উষ্ণতার প্রভাব। ভাবো এই একটা গ্যাস সিলিন্ডার আছে, তাহলে এই গ্যাস সিলিন্ডারের মাথায় একটা আমরা পিস্টন লাগিয়ে রেখেছি, আর এর মধ্যে গ্যাসের অণুগুলো রয়েছে। এরকম ভাবে গ্যাসের অণুগুলো আছে। এবার বার্নারের হেল্প নিয়ে এটাকে আমরা উত্তপ্ত করছি। তাহলে উত্তপ্ত করলে কি হবে, গ্যাসের অণুগুলোর গতিশক্তি বাড়বে। গতিশক্তি যদি বাড়ে তাহলে এরা পাত্রের দেয়ালে ধাক্কার প্রবণতা বাড়াবে এবং পিস্টনের উপর কি করবে, জোরে জোরে ধাক্কা মারবে, যার ফলে কি হচ্ছে, যার ফলে পিস্টন, এক নম্বর প্রবাবিলিটি হতে পারে পিস্টনটা উপরে উঠতে পারে। তাই তো? তার মানে কি,
অণুগুলোর বেগ বাড়ছে, পিস্টনটাকে ঠেলে উপরে তুলছে। কিন্তু এবার আমি বলছি পিস্টনটাকে আমি ফিক্সড করে দিয়েছি, মানে কি, যে গ্যাসের আয়তনকে আমি কনস্ট্যান্ট করে রাখছি। আয়তনকে যদি ফিক্সড করে দেই তাহলে পিস্টনটা উঠতে পারছে না। কিন্তু কি হচ্ছে, গ্যাসের আয়তনটা তো এক জায়গায় রয়েছে। এবার পাত্রের দেয়ালে বারবার বারবার আমার কি হচ্ছে, অণুগুলো ধাক্কা মেরে যাচ্ছে, ধাক্কার প্রবাবিলিটি বাড়ছে। তাহলে একক আয়তনে প্রযুক্ত বলের পরিমাণ বাড়ছে। তার মানে আয়তনকে ফিক্সড করে দিলে যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে চাপ বাড়বে। দেখো এই যে উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে অণুগুলি কি হচ্ছে, দেয়ালে পূর্ব অপেক্ষা আরো জোরে ধাক্কা মারে। আয়তনকে যদি বাড়তে না দেওয়া হয় তাহলে চাপ বৃদ্ধি পাবে। গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে মানে বেগও বৃদ্ধি পাচ্ছে। কথাটা ক্লিয়ার? বলছে ফোলানো বেলুন রোদে রাখলে ফেটে যাবে কেন? দেখো বেসিক্যালি বেলুনের মধ্যে কি আছে, গ্যাস আছে, তাই তো? তাহলে রোদে রেখেছ, রোদে রাখলে কি হচ্ছে, গ্যাস তাপ শক্তি পাচ্ছে, তার ফলে কি হচ্ছে, গ্যাসের অণুগুলোর গতিশক্তি বাড়বে, চাপও বেড়ে যাবে, আর বেলুনের ভিতরের দেয়ালে অণুগুলো ধাক্কা বেশি মারবে, চাপ তার সহনশীল, এবং বেলুনের যে রাবারের যে স্থিতিস্থাপকতা সেটা স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে যাবে এবং বেলুনটা ফেটে যাবে। দেখো একটা ফ্লো চার্টের মধ্যে দিয়ে লিখে দিয়েছি যে সূর্যের তাপ যদি বেশি হয়ে যায় তাহলে অণুগুলোর গতিশক্তি বাড়বে, সংঘর্ষ বেশি মাত্রায় হবে এবং আলটিমেটলি বেলুনটা ফেটে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এইবার আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব যে এতক্ষণ ধরে আমরা যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো সবই কিন্তু আমাদের আদর্শ গ্যাস নিয়ে হয়েছে। তাহলে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাস কেন আলাদা? কারণ আদর্শ গ্যাস তো আমি নেচারে পাই না, যেটা পাই নেচারে সেটা বাস্তব গ্যাস। তাহলে কেন আলাদা, এই প্রশ্নটা মাথায় রাখতে হবে। গ্যাসের গতীয় তত্ত্বে আমরা দুটো অ্যাজাম্পশন করেছি। কি বলেছিলাম? গ্যাসের অণুগুলো বিন্দু ভর, আয়তন নগণ্য। আচ্ছা বাবা একটা জিনিস বলো তো, যে গ্যাসের অণু, আমি অক্সিজেন অণু নিয়েই কথা বলছি, হ্যাঁ অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক, কিন্তু ওর তো একটা নির্দিষ্ট আয়তন আছে। তার মানে আয়তন নগণ্য হলে ও পাত্রে যতটা জায়গা দখল করত সামান্য আয়তন থাকায় তার থেকে কি কম জায়গা দখল করবে না? তার মানে একটা কি হচ্ছে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমাদের একটা ভলিউম কারেকশন আসছে বা আয়তনে একটা কারেকশন আসছে, রাইট? তার মানে আগে আয়তনটা যদি ভি হয়, এখন আয়তনটা কিছুটা কম হবে, তার জন্য আমি বলি ভি মাইনাস বি। এবার ভাবো, আয়তনটা যখন কমলো, গ্যাসের অণুর সংখ্যা একই আছে, এবার ধাক্কা মারার যে প্রবণতা সে কম জায়গার মধ্যে আছে। ধাক্কাটা যখন মেরেছি, ধাক্কাটা যখন মারছে তখন কি হচ্ছে, যে গ্যাসের অণুগুলো আগে যতটা আয়তনের মধ্যে ধাক্কাধাক্কি করছিল এবার তুলনামূলক কম আয়তনের মধ্যে ধাক্কাধাক্কি করছে, যার ফলে কি হচ্ছে, কলিশন প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে, সংঘাতের প্রবাবিলিটি বাড়ছে, যার ফলে কি হবে, চাপ কিন্তু বেড়ে যাবে। তাহলে প্রেশার কি হয়ে যাচ্ছে, আমার বেড়ে যাচ্ছে। আর কি বলেছিলাম, বিন্দু ভর, তার মানে এর আকার নিয়ে কোনো কথা বলিনি। তাহলে আদর্শ গ্যাসে কি আমাদের সম্পূর্ণ শক্তি বা টোটাল এনার্জি, এটা কি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। কিন্তু এখানে বাস্তব গ্যাসের ক্ষেত্রে
টোটাল এনার্জিতে কি, যেহেতু এবার আকার আছে, তাহলে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, এটা হলো মোট শক্তি। তাহলে প্রেশার টার্ম বাড়ছে মানে কি, প্রেশার কি পি প্লাস আমি এ স্কোয়ার বাই ভি লিখতে পারি। তাহলে আদর্শ গ্যাস সমীকরণটাকে আমরা লিখছিলাম কি, পিভি ইকুয়াল টু আর-টি এক মোল গ্যাসের ক্ষেত্রে। তাহলে বাস্তব গ্যাস সমীকরণটা কেমন হবে, পি প্লাস এ স্কোয়ার বাই ভি, ভি মাইনাস বি ইকুয়াল টু আর-টি এক মোল গ্যাসের ক্ষেত্রে। তা বাস্তব গ্যাস সমীকরণ কি আমাদের পড়তে হবে? অ্যান্সার ইজ নো, আমাদের বাস্তব গ্যাস সমীকরণ পড়তে হবে না। কিন্তু বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাস থেকে আলাদা, এই রিজনটা আমাদের পড়তে হবে। কি পড়তে হবে? রিজন বা কারণটা আমাকে পড়তে হবে, কেন আলাদা। দেখো ভৌত বিজ্ঞান কিন্তু আমাদের এরকমভাবে নিজেদের মধ্যে নিজেদের সাথে নিজেদের কথা বলে পড়তে হয়। তাহলে কি হয়, আমাদের নিজেদের মধ্যে ইন্টারাকশনটা বাড়ে, আমাদের বোঝার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু বৃদ্ধি পায়। এবং যত আমাদের বোঝার প্রবণতা বাড়বে, তত ভৌত বিজ্ঞানের কিন্তু আমরা আনন্দ উপলব্ধি করতে পারবো। এবং যতটা বেশি আমরা আনন্দের সহিত পড়বো, তত পরীক্ষায় আমাদের কিন্তু ভালো নম্বর আসবে। ওকে, নেক্সট বলছে, দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে অতি নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে কেন? যদি টেম্পারেচারকে বাড়িয়ে দাও, তাহলে গ্যাসের অণুর কি গতিশক্তি বেড়ে যাবে। আর যখনই নিম্ন চাপের কথা বলছি, তখন কি হচ্ছে, গ্যাসের অণুগুলো অনেক দূরে চলে যাচ্ছে, যার ফলে কি অন্তঃআণবিক দূরত্ব অত্যন্ত বেড়ে যাবে। আর কি হবে, গ্যাসের অণুগুলোর আয়তনকে নগণ্য ধরা যাবে, আর আকর্ষণ বলটা প্রায় থাকবে না। যার ফলে এটা কি, তখন আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। ওকে, বিচ্যুতির কারণ একটু আগে আমি বলে দিলাম। ওকে, আর গ্যাসের অণুগুলোর গতিশক্তির সাপেক্ষে দুটি যুক্তি কি, যে গ্যাসের চাপ একটা, ব্যাপন ক্রিয়া একটা। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা এই অবধি শেষ করছি। আমরা আবার পরবর্তী ক্লাসে গ্যাসের কিছু নিউমেরিক্যাল নিয়ে পর্যালোচনা করব। থ্যাংক ইউ।